হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর যে নতুন সিলেবাস সেমিস্টার 1 সেই নতুন সিলেবাসের কোষ চক্র এবং কোষ বিভাজন চ্যাপ্টার থেকে 100খানা এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব এবং যেগুলো তোমাদের প্র্যাকটিস সেটার জন্য খুব দরকার। এর উপরে আরেকটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো চলো আজকে এই ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে কোষ চক্র এবং কোষ বিভাজন। কোষ চক্র কি? কোষ চক্র বিবরণ দিয়েছিলেন, কে দিয়েছিলেন? ফরমার মুর, প্রিভোস্ট ডুমাস, হাওয়ার্ড পেল্ক অ্যান্ড রুডলফ ভার্চো। প্রথম সাধারণত কি বলছে? হাওয়ার্ড এবং পেল্ক এই দুজন মিলে কোষ চক্রের বিবরণ দিয়েছিলেন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মানবদেহে কোষ চক্রের গড় সময়কাল কত? 24 আওয়ার্স। মানে আমাদের ক্ষেত্রে একটা কোষ চক্র সম্পন্ন হতে 24 ঘন্টা সময় লাগে। 3 নম্বর কোয়েশ্চেন বলছে ইস্ট কোষের একবার বিভাজিত হতে সময় লাগে কত? 24 সেকেন্ড, 90 মিনিট, 9 মিনিট এবং 11 মিনিট। এটা হচ্ছে 90 মিনিট। তাহলে আমাদের ক্ষেত্রে যেখানে 24 ঘন্টা টাইম লাগলো, সেখানে একটা ইস্টের ক্ষেত্রে এককোষী ইউক্যারিওটিক ছত্রাক যেটা, তার ক্ষেত্রে 90 মিনিট টাইম লাগে। এবার বলছে 3-4 নম্বর কোষ চক্রের সবচেয়ে দীর্ঘায়িত দশা কোনটা? সবচেয়ে দীর্ঘায়িত দশা হচ্ছে ইন্টারফেজ। কারণ একটা কোষ চক্র যদি আমি ভাগ করি তাহলে দেখতে পাবে যে কোষ চক্রের তোমার 1 ঘন্টা মাত্র রয়েছে মাইটোটিক ফেজ, যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ থাকছে। এটাকে মাইটোটিক ফেজ বলা হয়। আর এই মাইটোটিক ফেজের মধ্যবর্তী যে দশা, এই পুরো দশাটাকে আমরা বলছি ইন্টারফেজ। ইন্টারফেজ চলে মোটামুটি তোমার 23 আওয়ার্স ধরে, আর মাইটোটিক ফেজটা মাত্র 1 আওয়ারের জন্য হয়। 5 নম্বর পয়েন্টে দেখো, পরপর ঘটা দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী সময়কালকে কোষ চক্র, ইন্টারফেজ, এস ফেজ, ইন্টারকাইনেসিস বলা হয়ে থাকে। তাহলে আমরা এটা বলবো কি? ইন্টারফেজ দশা, পরপর দুটো এম ফেজ বিভাজন দশা কোনটা? এম ফেজটাকে বলছে, মাইটোটিক ফেজটাকে বলছে। এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হচ্ছে। তো দুটো এম ফেজের মধ্যবর্তী দশা কি হচ্ছে? ইন্টারফেজ। যেখানে কি কি দশা রয়েছে? যেখানে G1 S আর G2 দশা রয়েছে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইন্টারফেজ সম্পর্কিত ভুল বক্তব্যটি চিহ্নিত করো। কোষের বিপাকীয় সক্রিয়তা খুব বেশি হয়, প্রস্তুতি দশা হিসেবে পরিচিত, ডিএনএ দ্বিতীয়করণ হয় না, সম্পূর্ণ কোষ চক্রের 95% বেশি সময় ধরে সম্পন্ন হয়। তাহলে কোষটির বিপাকীয় খুব সক্রিয়, কারণ এই সময় কি হয়? আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, এনার্জি তৈরি হয়, ডিএনএ তৈরি হয়। সুতরাং রাইট, প্রস্তুতি দশা, একটা কোষ যে বিভাজন হবে তার প্রস্তুতি দশা হচ্ছে ইন্টারফেজ দশা। ঠিক আছে, সম্পূর্ণ কোষ চক্রের দশা 23 ঘন্টা এটাই হয়। তাহলে এখানে ভুল হচ্ছে, ডিএনএ দ্বিতীয়করণ ঘটে না। অর্থাৎ এখানে কি হয়? এস ফেজে ডিএনএ দ্বিতীয়করণ বা ডুপ্লিকেশন হয়। 7 নম্বর কোয়েশ্চন, ইন্টারফেজের পর্যায়গুলো কি কি? G1, S এবং G2। আর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হচ্ছে মাইটোটিক ফেজের পর্যায়, মাইটোটিক ফেজ। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমিক ডিভিশন, প্লাজমিক ডিভিশন। 8 নম্বর বলছে ক্রোমোজোম সবচেয়ে কম ঘনীভূত থাকে কোথায়? টেলোফেজ, মেটাফেজ, ইন্টারফেজ এবং অ্যানাফেজ দশায়। সবচেয়ে কম ঘনীভূত থাকে কোথায়? ইন্টারফেজ দশায়। মানে মাইটোটিক ফেজ দশা সবচেয়ে বেশি ঘনীভূত থাকে, তার মধ্যে প্রোফেজ দশা বেশি থাকে, সবচেয়ে কম থাকে ইন্টারফেজ দশায়। 9 নম্বর কোয়েশ্চন, নিচের কোন দশাটি পরপর দুটো এম দশার মধ্যবর্তী? তাহলে এম দশা মানে কি? মাইটোটিক ফেজ দশা। তাহলে ইন্টারফেজ হচ্ছে দুটো এম দশার মধ্যবর্তী দশা। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর বলছে জিজি দশার অপর নাম কি? বিশ্রাম দশা। এখানে কোষ বিভাজন হয় না। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইউক্যারিওটিক কোষ বিভাজনে ইন্টারফেজ দশায় কোন ঘটনাটি ঘটে না? এটিপি সংশ্লেষ বৃদ্ধি পায় এটা, ডিএনএ সংশ্লেষ বৃদ্ধি এটাও পায়, আরএনএ সংশ্লেষ বৃদ্ধি পায়, কোষের আকৃতি হ্রাসপ্রাপ্ত। কোনো সময় কোষের আকৃতি হ্রাসপ্রাপ্ত হবে না, কোষের আকৃতি বৃদ্ধি পাবে। 12 নম্বর বলছে কিছু বিভাজনরত কোষ চক্র থেকে বেরিয়ে এসে ভেজিটেটিভ বা নিষ্ক্রিয় দশায় প্রবেশ করে, একে G0 দশা বলে। তার কোন দশা সে ঘটনা ঘটে? তা আমরা যে কোষ বিভাজন পাই, তো কোষ বিভাজনে আমরা দেখতে পাচ্ছি যে
এটা হচ্ছে এম ফেজ ও মাইটোটিক ফেজ, এটা G2 ফেজ, এবার এটা হচ্ছে এস ফেজ, এখানে G1 ফেজ। এবং এই কোষ বিভাজন থেকে বেরিয়ে এসে প্রথমে কি হয়, এটা G0 দশা, যে কোষটা কোষ বিভাজিত হওয়ার জন্য আবার রেডি হবে না, এটা সমস্যা থেকে যাবে। এটা হচ্ছে তোমার এম দশার পরবর্তী দশা, এম দশার 12 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এম দশার পরবর্তী দশা। 13 নম্বর কোয়েশ্চেন, G0 দশায় কোষগুলো কোষচক্রে প্রবেশ করে, কোষচক্রের স্থগিত রাখে, কোষচক্র থেকে বেরিয়ে আসে, কোষচক্র সমাপ্ত করে। ওরা মেনলি কোষচক্র থেকে বেরিয়ে চলে আসে, কোষচক্র থেকে বেরিয়ে চলে আসে। 14 নম্বর কোয়েশ্চেন বলছে, স্তন্যপায়ীদের দেহের কোন কোষটি G0 দশায় থাকে না? স্নায়ুকোষ G0 দশায় থাকে, পেশিকোষ, অনুচক্রিকা, যকৃৎ কোষ। যকৃৎ কোষ G0 দশায়, তাহলে এটা G0 দশায় থাকছে, এটা থাকছে পেশিকোষ এবং অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকা এবং পেশিকোষ, তাহলে এটা হচ্ছে কি ডি নাম্বার, অনুচক্রিকা G0 থাকা, পেশিকোষ G0 দশায় থাকে, শুধুমাত্র এটা থাকে না। অ্যান্সার হচ্ছে ডি। প্রান্তীয়ভাবে বিভাজিত কোষগুলো কোন দশায় থাকে? প্রান্তীয়ভাবে বিভাজিত কোষগুলো কোন দশায় থাকে? G0 দশায়। প্রান্তের দিকে চলে যায়। G0 দশা সংক্রান্ত কোন তথ্যটি অসত্য? 16 নম্বর কোশ্চেন বলছে, G0 দশার পরে মাইটোসিস ঘটে না, G0 দশার পর কোনো দশা ঘটে না। G0 দশাকে অতিক্রম করার জন্য জৈব অনুঘটক ব্যবহৃত হয়। G0 দশায় কোষের আয়তন বৃদ্ধি অব্যাহত থাকে, দশায় কোষের বিপাক নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। তার এখানে অ্যান্সারটা হবে তোমার যে G0 দশার পরে মাইটোসিস ঘটে, G0 দশার পরে, অর্থাৎ এই G0 এরপর কোষ বিভাজিত হবে, তারপর মাইটোসিস ঘটবে। এই নাম্বারটা অসত্য, কারণ G0 দশার পরে কি হয়, জি দশা ধরে, মানে G1 দশা হয়, নট মাইটোসিস দশা। G0 দশাকে অতিক্রম করার জন্য জৈব অনুঘটক ব্যবহৃত হয়। যে সমস্ত কোষগুলো G0 দশায় থাকে তারা কিন্তু তোমার এতে যায় না, কোষ বিভাজনে যায় না। তো কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো যকৃৎ কোষের ক্ষেত্রে এটা মাঝে মধ্যে আবার বিভাজিত দশায় চলে যেতে পারে। 17 নম্বর হচ্ছে কি আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটে কোথায়? এটা হচ্ছে কি G1 দশায় এবং G2 দশায় ঘটে। কোষচক্রের কোন দুটি দশার মধ্যবর্তী দশা G1 দশা সঙ্গতিপূর্ণ? একটা হচ্ছে মাইটোসিস আর একটা এস দশা। মাইটোসিস এবং ডিএনএ রেপ্লিকেশনের সূচনা। তাহলে মাইটোসিস দশা ডিএনএ সূচনা এবং মিওসিস, এখানে মাইটোসিস দশা এবং ডিএনএ রেপ্লিকেশন বা এস দশা, এ নম্বরটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, G1 দশার একটা বৈশিষ্ট্য হলো কোষের বৃদ্ধি ঘটানো, ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটানো, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটানো। তাহলে এখানে কোষের বৃদ্ধি ঘটানো, কারণ এখানে আরএনএ, প্রোটিন এবং তোমার এনার্জি তৈরি হয়। 20 নম্বর কোয়েশ্চেন বলছে, কোন দশায় একটি কোষ সিদ্ধান্ত নিয়ে যে পুনরায় কোষচক্রে প্রবেশ করে বিভাজিত হবে নাকি অবিভাজিত অবস্থায় থেকে যাবে? সেটা অবশ্যই G0 দশায়। G0 দশায় একটা কোষ তোমার G1 দশায়, মানে কোন একটা কোষ সে বিভাজিত হবে না G0 দশায় থেকে যাবে। এটা যখন G1 দশায় প্রবেশ করে যখন কোষ, মানে এম দশার পরে, সেটা কি করে, এটা কোষ চক্রের দশা। তো প্রথমে কি এম দশার মধ্যে বিভাজন হলো, এম দশা, G2 দশা, এস দশা এবং G1 দশা। তো এম ফেজের পরে কোষটা G1 দশায় প্রবেশ করে, তারপরে ভাবে যে G1 দশা থেকে সামনের দিকে এগোবে না এখানে G0 দশার মধ্যে অস্থিরভাবে থেকে যাবে, এটা G1 দশা। 21 নম্বর বলছে, দেখো 21 নম্বর কি বলছে, ইন্টারফেজে G1 দশা সম্পর্কিত সঠিক তথ্যটি নির্বাচন করো। তাহলে পদার্থের কোষের বিপাক ক্রিয়া সক্রিয় থাকে, বৃদ্ধি ঘটে, কিন্তু কোষের ডিএনএ প্রতিলিপি করে না। তাহলে কি পদার্থের কোষের বিপাক ক্রিয়া সঠিক তথ্য, পদার্থের কোষের বিপাক ক্রিয়া সক্রিয় থাকে, বৃদ্ধি ঘটে, কিন্তু কোষের ডিএনএ প্রতিলিপিকরণ হয় না। ঠিক আছে। নিউক্লিয় পর্দার বিভাজন ঘটে, নিউক্লিয় পর্দার বিভাজন কোথায় ঘটে? এটা হচ্ছে মাইটোটিক ফেজে, এম ফেজে। ডিএনএ প্রতিলিপিকরণ এস ফেজে ঘটে, সকল কোষ পুনর্গঠন এটা G2 ফেজে ঘটে। তাহলে এ নম্বরটা রাইট অ্যান্সার। 22 নম্বর বলছে, একটা ফল মাছের প্রতিটি কোষে 8টি করে ক্রোমোজোম আছে। যদিও মাইটোসিসের ইন্টারফেজ G1 দশায় ক্রোমোজোমের সংখ্যা 8 হয়, তবে এস ক্রোমোজোমের সংখ্যা কত? এস দশায় কিন্তু ক্রোমোজোমের সংখ্যা তোমার কি থাকবে? 8ই থাকবে। শুধুমাত্র কি হবে, ক্রোম্যাটিড যেটা আছে, ক্রোম্যাটিড সেটা 16 হয়ে যাবে। তাহলে ক্রোমোজোমের সংখ্যাটা সেম থাকবে, কিন্তু ক্রোম্যাটিড নাম্বারটা ডাবল হয়ে যাবে।
বলছে ইন্টারফেজ কোন দশা, ইন্টারফেজের কোন দশায় হিস্টোন প্রোটিন এবং সেন্ট্রিওলের দ্বিত্বকরণ ঘটে? তাই এটা হচ্ছে কি এস দশায়। এস দশা কি হচ্ছে হিস্টোন প্রোটিন এবং সেন্ট্রিওল এর দ্বিত্বকরণ ঘটে। 23 তারপর বলছে কি 24 নম্বর বলছে কোষচক্রের কোন দশায় ডিএনএ পলিমারেজ সক্রিয়তা বৃদ্ধি পায়? ডিএনএ কোন দশায় ডিএনএ পলিমারেজের সক্রিয়তা বৃদ্ধি পায়? তো দেখুন এস দশা, কারণ এস দশাকে ডিএনএ সংশ্লেষ হয়, আর ডিএনএ সংশ্লেষের প্রধান উৎসেচক হচ্ছে কি ডিএনএ পলিমারেজ। 25 নম্বর হচ্ছে ডিএনএ সংশ্লেষ হয় কোষচক্রের এস দশায়। তারপর এস দশাকে চিহ্নিত করা হয় না যে বৈশিষ্ট্যের সাজ সেটি হলো ডিএনএ দ্বিত্বকরণ, এর মাধ্যমে এস দশাকে চিহ্নিত করা যায়। ডিএনএ প্রতিলিপিকরণ একই ব্যাপার, ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, ইউক্যারিওটিক প্রাণীকোষের নিউক্লিয়াসে সেন্ট্রিওলের দ্বিত্বকরণ ঘটে, এটা ক্রোমোজোমের সংখ্যাটা একই থাকে। 26 নম্বর অ্যান্সার হচ্ছে ডি, যে ইউক্যারিওটিক প্রাণীকোষের নিউক্লিয়াস সেন্ট্রিওলের দ্বিত্বকরণ ঘটে। সেন্ট্রিওল ডাবল তো বোঝা যায় না। 27 নম্বর হচ্ছে কি সেন্ট্রোজোম বিভাজিত হয় কোষচক্রের কোন দশায়? সেন্ট্রোজোম বিভাজিত হয় কোষচক্রের তোমার এস দশায়। তারপর 28 নম্বর বলছে সেন্ট্রিওলের দ্বিত্বকরণ হয় এস দশাতে হলো কোন দশায় প্রতিটি ক্রোমোজোমের জিন সেট গুণ? কোন দশায় ক্রোমোজোমের জিন সেট দ্বিগুণ হয়? তাহলে এটা আবার ঘুরে ফিরে এস দশায় চলে আসলো। এস দশাতে তোমার ডিএনএর উপর যা কাজ হবে সেটা এস দশা বা সংশ্লেষ দশা, সিনথেসিস ফেজে হবে। তারপরে 30 নম্বর কোয়েশ্চেন কোষচক্রের কোন দশায় তেজস্ক্রিয়তার প্রভাবে কোষের ক্ষতি হওয়ার সবচেয়ে কম, সর্বাপেক্ষা কম থাকে? সবচেয়ে কম থাকে কোথায়? সেটা হচ্ছে কোষচক্রের কোন দশায় তেজস্ক্রিয়তার প্রভাবে কোষের ক্ষতি হওয়ার সবচেয়ে কম থাকে? সেটা এস দশা। 31 নম্বর কোয়েশ্চেন বলছে কোষচক্রের G2 দশায় মানুষের সোমাটিক কোষের নিউক্লিয়াসে কটি ডিএনএ থাকে? G2 দশায় সোমাটিক কোষের নিউক্লিয়াসে কটি ডিএনএ থাকে? এটা হচ্ছে কি যে এস দশার পর ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়। ডিএনএর সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম আছে, কিন্তু ডিএনএ বা ক্রোমাটিডের সংখ্যা বেড়ে গেছে। মানুষমাটিক কোষের নিউক্লিয়াস স্বাভাবিক 46 ডিএনএ থাকে, যা এস দশার পরে 92 হয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সেম, বাট ক্রোমাটিড বা ডিএনএর সংখ্যা সমান বাড়ছে, ডাবল হচ্ছে। G1 বা এস চেক পয়েন্ট চেক করে কে? G1 বা এস মানে তোমার ধরুন এটা কোষচক্র, এটা এম ফেজ, G2 ফেজ, এস ফেজ অ্যান্ড G1 ফেজ। এবার এখানে G0 ফেজ রয়েছে। তারা বলছে কি G1S চেক পয়েন্ট মানে এই চেক পয়েন্টটা বলছে কি করে কোষের আকৃতি, কোষের হরমোন, পরিপোষকের পরিমাণ, কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে কিনা সবগুলো চেক করে, সবকটা চেক করবে, তবে তো কোষটা আর নেক্সট পর্যায়ে যাবে। 33 নম্বর বলছে ডিএনএ প্রতিলিপিকরণের সময় যে চেক পয়েন্টটি সক্রিয় হয়, ডিএনএ প্রতিলিপিকরণের সময় যে চেক পয়েন্টটি সক্রিয় সেটা হচ্ছে G2S, যে চৌষট হয় সেটা হচ্ছে G2M চেক পয়েন্টটা সক্রিয় হয়, G1S। এই ডিএনএ প্রতিলিপিকরণের সময় এই G1S ডিএনএ রেপ্লিকেশন ফর গঠনের পর কোন চেক পয়েন্ট বেশি মাত্রায় সক্রিয় থাকে? ডিএনএ রেপ্লিকেশন ফর গঠনের পর তোমার G2M। রেপ্লিকেশন ফর বলতে এটা হচ্ছে রেপ্লিকেশন প্রতিলিপিকরণের পর যখন একটা তৈরি হচ্ছে আর একটা রেপ্লিকেশন ফর বলে তৈরি হওয়ার সময় এস দশে যেটা হচ্ছে তাদের G2M। 35 নম্বর কোষচক্রের এম দশার প্রথম দশা কোনটা? প্রোফেজ বা ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারফেজ, ব্যামতন্তু গঠন। কোষচক্রের এম দশার প্রথম দশা হলো তোমার ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম বিভাজন। 36 বলছে নিচের কোন ক্ষেত্রে কোষ বিভাজন একেবারে হয় না? স্নায়ু কোষের ক্ষেত্রে কোষ বিভাজন একেবারে হয় না। যকৃৎ কোষের ক্ষেত্রে কোষ বিভাজনটা হয় না বললে চলে, তো মাঝে মধ্যে হতে পারে রিপেয়ার করার জন্য। 37 নম্বর হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করে। অ্যামাইটোসিস জনজানন করে জীবের জনন মাতৃকোষে ঘটে, এটি পরোক্ষ বিভাজন বলা হয়। ক্রোমোজোম এবং ব্যামতন্তু গঠিত হয় না। তো অ্যামাইটোসিস প্রক্রিয়া কি হচ্ছে? ক্রোমোজোম এবং ব্যামতন্তু গঠিত হয় না। এবার আরেকটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় পর্দার
বিলুপ্তি হয় না, হয় না। 38 নম্বর, কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন? মাইটোসিস, মিওসিস, অ্যামাটোসিস এবং উভয়। তাহলে আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে কোনটা? প্রত্যক্ষ অ্যামাটোসিস। কারণ এখানে কি হয়, ডাইরেক্ট একটা কোষ দ্বিবিভাজন পদ্ধতিতে ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি করে দেয়। কিন্তু মাইটোসিস, মিওসিস কি হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে বিভাজন হয়, পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। 39 নম্বর কোশ্চেন কি বলছে, উদ্ভিদ দেহে কোষ বিভাজনের উদ্দীপক পদার্থটি হলো কোনটা? লিম্ফোকাইন। উদ্ভিদ কোষ বিভাজনের ক্ষেত্রে উদ্দীপক পদার্থ হচ্ছে কি লিম্ফোকাইন, সাইটোকাইন এটা হচ্ছে ফাইটো হরমোন বা প্ল্যান্ট হরমোন। এই ফাইটো হরমোন এর কাজ হচ্ছে তোমার কোষের বিভাজনকে বৃদ্ধি করা, কাইনিন। 40 নম্বর কোশ্চেন বলছে, প্রাণীদের কোষ বিভাজনের উদ্দীপক পদার্থ কোনটা? সেটা হচ্ছে লিম্ফোকাইন, কার্মিন, সাইটোকাইনিন, কলচিসিন। কলচিসিন হচ্ছে কোষ বিভাজনের ইনহিবিটার, এটা লিম্ফোকাইন। মনে রাখবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের উদ্দীপক পদার্থ হচ্ছে সাইটোকাইনিন, আর প্রাণী কোষের ক্ষেত্রে উদ্দীপক পদার্থ হচ্ছে লিম্ফোকাইনিন। প্রদত্ত কোনটি মাইটোজেন? মাইটোজেন মানে যে কোনো একটা রাসায়নিক পদার্থ যেটা তোমার কি হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াকে স্টিমুলেট করছে, অর্থাৎ বাড়াচ্ছে, সেটা হচ্ছে মাইটোজেন। তো বলছে প্রাণী কোষ বিভাজনের কোনটি মাইটোজেন? সাইটোকাইনিন, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, আধুনিক অন্তঃচক্রিকা থেকে প্রাপ্ত গ্রোথ ফ্যাক্টর, সবকটি। এক্ষেত্রে হচ্ছে কি মাইটোজেন হিসেবে কাজ করে তোমার সবগুলো। তো মাইটোজেন কি, যারা হচ্ছে কোষ বিভাজনকে বাড়াচ্ছে, তাহলে সবকটি অ্যান্সার। 42 নম্বর হচ্ছে মাইটোটিক বিষ বলা হয় কলচিসিন। কলচিসিন হচ্ছে কলচিকাম অটোমনেল, কলচিকাম অটোমনেল বলে একটা লাইকেন থেকে তোমার এই কলচিসিনটা পাওয়া যায়। এই কলচিসিনকে ওরা মাইক্রোটিবিউল ইনহিবিটর, অর্থাৎ বেমতন্তু যে বেমতন্তু তৈরি হতে দেয় না, বেমতন্তু তৈরি না হলে কোষের বিভাজন হবে না বলে একে মাইক্রোটিবিউল ইনহিবিটর বা হচ্ছে কি বলছে মাইটোটিক পয়জনও বলা হয়ে থাকে। তবে এটা আবার কি মানে তোমার পলিপ্লয়েড অর্গানিজম তৈরি করার জন্য ব্যবহার করা হয়। 14 নম্বর হচ্ছে কি, যে সকল রাসায়নিক পদার্থ প্রয়োগ করলে মাইটোসিস কোষ বিভাজন করে বেমতন্তু গঠন, সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বিভাজনে বাধা দেয়, তাদের বলা হয় মাইটোটিক বিষ। 44 নম্বর হচ্ছে, প্রাণী দেহে মাইটোসিস হয় শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষে, শুধুমাত্র ডিপ্লয়েড কোষে, শুধুমাত্র ট্রিপ্লয়েড কোষে, এ এবং বি উভয়। তাহলে এখানে কি হয়, প্রতি কোষে প্রাণী মাইটোসিস হয় সবগুলো কোষে হয়ে থাকে, অর্থাৎ ডিপ্লয়েড কোষে আমাদের মাইটোসিস বিভাজন হয়। হ্যাপ্লয়েড কোষে কি হয়, হ্যাপ্লয়েড কোষে আর বিভাজন হয় না। যেমন তোমার গ্যামেটের পর কি আর কোনো বিভাজন হবে? হবে না। গ্যামেট থেকে আবার জাইগোট তৈরি হবে, জাইগোটের পরে তার আবার মাইটোটিক বিষ হবে। 45 নম্বর হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যবেক্ষণ করেন কে? বোভারি, অলডিয়ার, মেন্ডেল, অ্যান্ড ফ্লেমিং। সে করেছিল ফ্লেমিং প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। 46 নাম্বার কোয়েশ্চেন কি বলছেন, কোন প্রকার কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বারা তারামাছের বাহুর পুনরুৎপাদন? তারামাছের যদি কোনো একটা বাহু কেটে যায় বা টিকটিকি লেজ কেটে যায়, আবার তোমার বিভাজন হয়, সেটা হচ্ছে মাইটোসিস পদ্ধতির মাধ্যমে। কারণ মিওসিস শুধুমাত্র গ্যামেটের মধ্যে হবে, আর হচ্ছে কি অ্যামাটোসিস কোথায় হবে, যেখানে তোমার হচ্ছে হচ্ছে কি বলছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে হবে, প্রাণীর ক্ষেত্রে হবে। 47 বলছে কি, নিম্নলিখিত কোন প্রাণীর ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষে মাইটোসিস ঘটে? হ্যাপ্লয়েড কোষে মাইটোসিস ঘটে, এটা হচ্ছে কি পুরুষ মৌমাছির ক্ষেত্রে হয়। কারণ মৌমাছিদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে 20:32 হয়। এবার 32 থেকে যখন গ্যামেট তৈরি হয় তখন N16 তৈরি হয়, কিন্তু N16 এবার এদের মিলনের ফলে তোমার তৈরি হয় 20:32 জাইগোট তৈরি হচ্ছে। এই জাইগোটের ক্ষেত্রে যারা তোমার রয়্যাল জেলি খাবে তারা হচ্ছে কুইন হয়ে যায়, আর যারা বি ব্রেড বা মৌরুটি খাবে, বি ব্রেড খাবে, তারা হচ্ছে ওয়ার্কার বি হয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি হয়, পার্থেনোজেনেসিস হয়। পার্থেনোজেনেসিস মাধ্যমে কি তৈরি হয়, এখান থেকে N16 মেল তৈরি হয়। বুঝলো? তারপর এটা হচ্ছে কার দ্বারা, পার্থেনোজেনেসিস পদ্ধতির মাধ্যমে, পার্থেনোজেনেসিস অপুংজনী যেটাকে বলছি আমরা। 48 নম্বর বলছে, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দেহকোষের মাইটোসিসের কোষ বিভাজনে দেখা যায়? নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি
দেহকোষের মাইটোসিসের কোষ বিভাজন দেখা যায় না। নিউক্লিয়াসের দেহকোষের মাইটোসিসে ক্রোমোজোমের চলন সাইনাপসিস এবং সাইনাপসিস দেখা যায় না, কারণ সাইনাপসিস কি হয়, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, সাইনাপসিস হয়। 49 নম্বর বলছে কোষ বিভাজনের আগে সেন্ট্রিওলগুলো অপরিবর্তিত থাকে, প্রতিরূপ গঠন করে, আকারে বড় হয়, ভেঙে যায়। তাহলে সেন্ট্রিওলগুলো কি থাকে, এরা অপরিবর্তিতই থাকে বা প্রতিরূপ গঠন করে। সেন্ট্রিওল, কারণ ক্রোমাটিড নাম্বার ডাবল হয়ে যাচ্ছে বলে কি সেন্ট্রিওলগুলো তখন ডাবল হয়ে যাচ্ছে। 50 নম্বর বলছে মাইটোসিস সম্পর্কিত সঠিক বিবৃতি নয় কোনটা। সাধারণত কিছু পতঙ্গের ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে দেখা যায়। উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোফিলামেন্ট রিং এর থেকে ক্লিভেজ তৈরি হয়। বহুকোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন, বহুকোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাধ্যমে বৃদ্ধি ঘটে। ভাজক কলায় মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তাহলে কোনটা সঠিক নয় বলছে, সঠিক নয়। তাহলে সঠিকের ক্ষেত্রে কি, ভাজক কলার কোষে মাইটোসিস ঠিক আছে, বহুকোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি ঘটে ঠিক আছে। সাধারণ কিছু পতঙ্গের ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে ঠিক আছে, হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে তোমার হ্যাপ্লয়েড দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোফিলামেন্ট রিং না, এটা তৈরি হয় তোমার মেনলি রিংয়ের থেকে ক্লিভেজ তৈরি না, ওদের ক্ষেত্রে সেলপাত বা কোষপাত গঠিত হয়। অ্যান্সার হচ্ছে বি। 51 নম্বর কোশ্চেন হচ্ছে কোষ বিভাজনের সময় কোন দশায় নিউক্লিয় আবরণে অবলুপ্ত হয়ে যায়। এটা হচ্ছে প্রোফেজ দশায়। তারপর হচ্ছে কি 52 নম্বর কোশ্চেন, মাইটোসিসের কোষ বিভাজনের নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে প্রোফেজের শুরুতে, মধ্যভাগে, শেষে এবং মেটাফেজ দশার ক্ষেত্রে। তাহলে এখানে কি হয়, এটা সম্পূর্ণ প্রোফেজ দশায়, লেট প্রোফেজ দশায় তোমার মাইটোসিসের নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে। 53 হচ্ছে গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবলুপ্তি ঘটে অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ দশার শেষে এবং টেলোফেজ দশায়। কখন অবলুপ্তি ঘটছে, এটা হচ্ছে তোমার প্রোফেজ দশার শেষের দিকে। তাহলে প্রোফেজ দশার শেষ দশায় তোমার কি কি হলো, নিউক্লিয় পর্দা চলে গেল, অবলুপ্ত হলো, নিউক্লিয়াসের অবলুপ্ত হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডির অবলুপ্ত হলো। 54 ক্রোমোজোম জল শোষণ ঘটে কোষ বিভাজনের যে দশায়, সেটা টেলোফেজ, মেটাফেজ। জল শোষণ কোথায় ঘটে, তোমার হচ্ছে মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ দশায়। তারপর 55 বলছে প্রোফেজ দশার সমাপ্তি চিহ্নিত করে ক্রোমোজোম উপাদান ঘনীভবন সূচনা, ক্রোমোজোম উপাদান ঘনীভূত হয়ে মাইটোটিক ক্রোমোজোম গঠন, মাইটোটিক স্পিন্ডেল সমাবেশের সূচনা। তাহলে মাইটোটিক স্পিন্ডেল সমাবেশের সূচনা করতে শুরু করছে না। প্রোফেজ দশার সমাপ্তি চিহ্নিত করে ক্রোমোজোমীয় উপাদানের ঘনীভবন হওয়া, কারণ এবার টেট্রাড তৈরি করবে, টেট্রাড তৈরি হবে। ক্রোমোজোম উপাদান ঘনীভূত মাইটোটিক ক্রোমোজোম গঠন, অর্থাৎ ডি নম্বর অ্যান্সার। 56 নম্বর কি বলছে, তোমার হচ্ছে কোষ বিভাজনের যে দশায় স্পাইরালাইজেশন ঘটে, স্পাইরালাইজেশন মানে কুণ্ডলী আকৃতি হয়ে যায়, তাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে এই প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা এবং টেলোফেজ দশা। এটা হচ্ছে টেলোফেজ দশার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে তোমার টেলোফেজ দশা। প্রোফেজ কোষ বিভাজনের কোন দশায় স্পাইরালাইজেশন ঘটে, তো স্পাইরালাইজেশন ঘটে তোমার হচ্ছে কোথায়, এ নম্বর প্রোফেজ দশার মধ্যে। প্রোফেজ দশার মধ্যে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হলো, নিউক্লিয়াস অবলুপ্ত হলো, গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবলুপ্ত হলো, কোষ জল শোষণ করলো, আর হচ্ছে স্পাইরালাইজেশন ঘটলো। কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, তাহলে অ্যানাফেজ শুরুতে, টেলোফেজ শুরুতে, মেটাফেজ এবং কোষ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় অ্যানাফেজ শুরুতে, অ্যানাফেজের শুরুতে। তো অ্যানাফেজ শুরুতে কি হচ্ছে, সেন্ট্রোলগুলো ভাগ হয়ে দুই অপোজিট পোল দিয়ে শুরু করছে, তো অ্যানাফেজ শুরুতে হচ্ছে। 18 নম্বর হচ্ছে ব্যামতন্তু তৈরি হয় কখন, মাইক্রোবডিজ দ্বারা, মাইক্রোটিবিউলস দ্বারা, মাইক্রোফিলামেন্টের দ্বারা, মাইক্রোফাইব্রিল দ্বারা। কার দ্বারা তৈরি হচ্ছে, এটা হচ্ছে মেনলি মাইক্রোটিবিউল বা টিউবুলিন প্রোটিন, এখানে আলফা, বিটা এবং গামা টিউবুলিন প্রোটিন, টিউবুলিন প্রোটিন। 59 বলছে ব্যামতন্তু মাইক্রোটিবিউলের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে, ব্যামতন্তু মাইক্রোটিবিউলের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে মিড বডি ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। 59 ফ্র্যাগমোপ্লাস্ট। তারপর 60 বলে ব্যামতন্তু ক্রোমোজোমের কোন অংশের সঙ্গে যুক্ত হয়, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এটা ব্যামতন্তু এসে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ, যেখানে তোমার ক্রোমোজোমের বাহুগুলো যুক্ত হয়ে আছে সেখানে যুক্ত হবে, সেন্ট্রোমিয়ার।
61 বলছে নিম্নলিখিত কোন প্রাণীর প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডেল এর প্রধান উপাদান? অ্যাক্টিন, মায়াসিন এবং টিউবুলিন, মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন তো হবেই না, এটা আমাদের মানে পেশিকোষের মধ্যে অক্সিজেন সরবরাহের জন্য থাকে। তারপর হচ্ছে কি হবে, তাহলে এটা হচ্ছে কি টিউবুলিন। তাহলে টিউবুলিন আলফা, বিটা এবং গামা টিউবুলিন প্রোটিন। 62 নম্বর প্রাণীকোষের বিভাজনে ব্যায়মতন্তু গঠনে সাহায্য করে কে? ব্যায়মতন্তু সাহায্য করে সেন্ট্রিওল, ভ্যাকুওল, রাইবোজোম, স্লাইসোম। অবশ্যই সেন্ট্রিওল থেকে তোমার মাইক্রোটিউবুলের দ্বারা ব্যায়মতন্তু গঠিত হয়। 63 নম্বর বলছে কোষ বিভাজনে কোন দশাটি ক্রোমোজোমের সংখ্যা পর্যবেক্ষণ আদর্শ? মেটাফেজ দশা। কারণ মেটাফেজ ক্রোমোজোমগুলো আকারে ছোট হয় এবং সাইজে মোটা মোটা হয়। তারপর হচ্ছে কি এই ক্রোমোজোমগুলো একটা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। 64 মেটাফেজ দশার সূচনা হলো বায়োভ্যালেন্ট গঠন শেষ হলো, নিউক্লিয় পর্দা সম্পূর্ণ অবলুপ্ত হয়েছে, ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়েছে এবং সবকটি হয়েছে। এক্ষেত্রে সবকটি হবে। 65 নম্বর হচ্ছে সবকটি হয়েছে। মেটাফেজ দশার সূচনা একটু দাঁড়ান, হচ্ছে এই আনসারটা রং হবে। এখানে মেটাফেজ দশার সূচনা হয় কখন? যখন নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে অবলুপ্তি হয়ে গেছে এবং ব্যায়মতন্তুগুলো অপোজিট পোলের দিকে চলে গেছে। 65 হচ্ছে মেটাফেজ দশাকে চিহ্নিত করা হয় ক্রোমোজোমের ঘনীভূতকরণের দ্বারা। তারপর হচ্ছে কি বিষুব অঞ্চলে ক্রোমোজোম অবস্থান দ্বারা এবং ব্যায়মতন্তু কানেক্টকে যুক্ত হলে ক্রোমোজোম বিভাজন হলে। মেটাফেজ দশার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যেখানে কি হবে, এই ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করবে। হচ্ছে ক্রোমোজোম অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান। ক্রোমোজোমের কাইনেটোকরের সঙ্গে ব্যায়মতন্তু যুক্ত হওয়া যে দশায় হয় সেটা হচ্ছে কি মেটাফেজ দশার শেষের দিকটাতে হবে। মেটাফেজ দশার শেষের দিকটাতে হবে এটা। তারপর হচ্ছে 67 হচ্ছে মেটাফেজ ক্রোমোজোমের ক্রোম্যাটিড দুটি হলো মেটাফেজ ক্রোমোজোম এর ক্রোম্যাটিড দুটি হলো প্রতিলিপিকৃত ক্রোমোজোম যা অ্যানাফেজ আলাদা হবে, একটি ডিপ্লয়েড সেটের সমস্ত ক্রোমোজোম, অসমস্ত ক্রোমোজোম, মাতৃপিতৃ ক্রোমোজোম। এটা হচ্ছে কি ডিপ্লয়েড সেটে সমস্ত ক্রোমোজোম। এটা হচ্ছে প্রতিলিপিকৃত ক্রোমোজোম যা অ্যানাফেজে আলাদা হবে। 68 বলছে মেটাফেজ দশা সম্পর্কিত ভুল বিবৃতি শনাক্ত করো। নিউক্লিয় পর্দা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। ক্রোমোজোমগুলো সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকে। সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় এখানে থাকে না, 68 নম্বরে থাকে না। তারপর হচ্ছে এ দশা ক্রোমোজোমে 4টি সিস্টার ক্রোমাটিন থাকে যারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। 4টি না, দুটো সংস্করণ। কোষের নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোম থাকে। কোষের নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোম থাকে। ভুল মেটাফেজ সম্পূর্ণ নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে। সি নম্বর আনসারটা ভুল। 69 বলছে কি অ্যানাফেজ দশায় যে আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? তাহলে ক্রোমোজোম মেনলি হচ্ছে কি এটা হচ্ছে কি মানে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার নেই। তারপর হচ্ছে ক্রোমোজোমটা যখন সেন্ট্রোমিয়ারটা কি হচ্ছে, সেন্ট্রোমিয়ারটা যখন তোমার কেন্দ্রের পাশাপাশি অঞ্চলে অবস্থান করে তখন সেটা কি সাবমেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ারটা যখন প্রান্তের পাশাপাশি অঞ্চলে অবস্থান করে তখন সেটাকে বলছে কি প্রথমে যখন অ্যাসেন্ট্রিক মানে যেখানে সেন্ট্রোমিয়ার থাকবে না, মেটাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারটি একবারে মিডল পোর্শনে থাকবে। টেলোসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারটি একবারে টেলের দিকে থাকবে। আর অ্যাক্রোসেন্ট্রিক মানে কি এটা হচ্ছে কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে থাকবে। তাহলে অ্যানাফেজ দশায় যে আকৃতি দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে আকৃতি দেখতে পাওয়া যাচ্ছে তোমার হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে। অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে যে যখন মানে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটি তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কাছাকাছি অঞ্চলে অবস্থান করে, এটা হচ্ছে তোমার যে আকৃতি। 70 বলছে কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? এটা অ্যানাফেজ দশা অর্ধেক হয়ে যাবে। এক্ষেত্রে আমরা একটি টেলোসেন্ট্রিক মানে যখন ক্রোমোজোম একদম টেল পোর্শন অবস্থান করবে, টেলোসেন্ট্রিক। অ্যানাফেজ দশা কিসের আকার ধারণ করে? তো সেটা দেখতে অনেকটা কার মতন হচ্ছে, সেটা দেখতে অনেকটা তোমার রডের আকার ধারণ করছে, একটা রডের আকার ধারণ করবে। অ্যানাফেজ প্রোমোটিভ কমপ্লেক্স এপিসি এর কাজ হলো সেন্ট্রিওল বিভাজন, মেরুবর্তী গমন, মলিকুলার মোটরের সক্রিয়করণ এবং সবকটি। অ্যান্সার হচ্ছে কি
সেন্ট্রোমিয়ার বিভাজন, অর্থাৎ অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, নামটা তো বুঝতে পারছো, অ্যানাফেজকে প্রমোট করছে। অ্যানাফেজে কি হবে, সেন্ট্রোমিয়ার, অ্যানাফেজে কি হয়, ধরে নাও এটা দুটো ক্রোমোজোম টেট্রাড লেগে আছে, এদিকে লেগেছে তোমার, এটা সেন্ট্রোমিয়ার, এখানে এখানে ব্যবধান আছে, তাহলে কি হলো, এটা তোমার এপাশে সরে গেল আর এটা এবার সরে গেল, তাহলে এটা চলতে লাগলো, এটা হচ্ছে অ্যানাফেজিক মুভমেন্ট। 73 নাম্বার কি বলছে দেখো, 73 অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স হলো একটি প্রোটিন অবলুপ্তকারী একটি প্রোটিন অবলুপ্তকারী উপাদান যা প্রাণী কোষের স্বাভাবিক মাইটোসিসের জন্য প্রয়োজনীয়। যদি মানব কোষে এপিসি এর কার্যকারিতা বিনষ্ট হয় তবে নিম্নে কোন ঘটনাটি পরিলক্ষিত হবে না, ক্রোমোজোম ঘনীভবন হবে না। অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স হচ্ছে কি, যেটা হচ্ছে অ্যানাফেজ অর্থাৎ ক্রোমোজোমের সেপারেশনকে ত্বরান্বিত করছে, অর্থাৎ অ্যানাফেজ দশাকে ত্বরান্বিত করছে, সেটা হচ্ছে অ্যানাফেজিক প্রমোটিং কমপ্লেক্সের কাজ। যেমন এখানে কি হচ্ছে, দুই পাশে গমন হয়ে যাচ্ছে, এখানে এগুলো হচ্ছে বেমতন্তু, যার মাধ্যমে ক্রোমোজোমগুলোকে সেন্ট্রোমিয়ার অংশে বিভাজিত হয়ে যাওয়ার ফলে দুপাশে চলে যাচ্ছে। ক্রোমোজোমের খণ্ডীভবন ঘটবে, ক্রোমোজোমগুলো ভেঙে যাবে না, ক্রোমোজোম বাহুর পুনর্গমন ঘটবে, ক্রোমোজোমগুলো বিচ্ছিন্নকরণ হবে না, ডি নাম্বার আছে, কত ক্রোমোজোমগুলো এভাবে সেপারেট হবে না। 74 নম্বর হচ্ছে মেটাকাইনেসিস হলো, হোয়াট ইজ মেটাকাইনেসিস, প্রোফেজ দশায় ক্রোমাটিন তন্তুর কুণ্ডলীয়কৃত ঘটনা। বলছে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চল বরাবর অবস্থান, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো ক্রোমাটিডগুলো বিপরীত মেরুর দিকে, এই যে বিপরীত মেরুর দিকে গমন, অর্থাৎ এই ক্রোমোজোমটা এদিকে গমন করছে, এটা এদিকে গমন করছে, এই গমনকে বলা হচ্ছে তোমার কি মেটাকাইনেসিস, যেখানে অ্যানাফেজ দশায় ক্রোমাটিডগুলো বিপরীত মেরুর দিকে গমন করবে। তারপর হচ্ছে কি অ্যানাফেজীয় চলন ঘটনা, কোনটি ঘটনা, অ্যানাফেজীয় চলনে কোনটি ঘটে না, ক্রোমোজোম তন্তু বর্ধিত হয়। তারপর হচ্ছে অ্যানাফেজীয় চলনে কোনটি ঘটনা, কাইনেটোকার ফাইবারে সংকুচিত হয়, তারপরে ক্রোমাটিড নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যায়, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। তাহলে এই তিনটে কাজই আমার এখানে ঘটছে, হলো ক্রোমোজোম তো বর্ধিত, ক্রোমোজোম তন্তুগুলো আর বর্ধিত হয় না এখানে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। তারও 76 নম্বর বলছে যে অণুবীক্ষণ যন্ত্রের নিচে মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণের সময় তুমি একটি কোষে একক ক্রোমাটিড যুক্ত দু সারি ক্রোমোজোম দেখতে পেলে, একটি কোষে বলছে কি যে অণুবীক্ষণ যন্ত্রের নিচে মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণের সময় তুমি একটি কোষে একক ক্রোমাটিড যুক্ত দুটি সারি ক্রোমোজোম দেখতে পেলে, এটি হলো মাইটোসিসের প্রোফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ এবং মেটাফেজ দশা। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার অ্যানাফেজ দশা। 76 তার কি আবার একটি টেলোফেজের বৈশিষ্ট্য কি, নিউক্লিয় পর্দা সৃষ্টি, টেলোফেজের বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয় পর্দা আবার চলে আসবে ঘুরে, নিউক্লিয়াস সৃষ্টি হবে, ক্রোমোজোম দীর্ঘকাল ঘটবে না, দুটি আপত্ত নিউক্লিয়াস সৃষ্টি হবে, টেলোফেজ দশা। তাহলে এখানে কি টেলোফেজে কি নিউক্লিয় পর্দা অবশ্যই সৃষ্টি হবে, নিউক্লিয়াস সৃষ্টি হবে, দুটি আপত্ত নিউক্লিয়াস সৃষ্টি হবে, এটি সবচেয়ে ভালো অ্যান্সার। সেটা বৈশিষ্ট্য নয়, তাহলে ডেফিনেটলি বৈশিষ্ট্য ক্রোমোজোমের দীর্ঘীকরণ, অর্থাৎ ক্রোমোজোম এখানে দীর্ঘীকরণ ঘটবে না। 78 নম্বর বলছে যে দশায় ক্রোমোজোমগুলো কোষের দুই প্রান্তে পৌঁছায়, প্যাচ খুলে আবার সুতোর মতো হয়, সেটি হচ্ছে টেলোফেজ দশা। 79 বলে টেলোফেজের ঘটনাগুলো অনুযায়ী সঠিক তথ্যটি কোনটি, ক্রোমোজোম বিপরীত মেরুতে চলনে অ্যানাফেজ দশা হলো নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক তৈরি হওয়া, নিউক্লিয়ার এনভেলপ তৈরি হওয়া, সবকটি হবে। তাহলে 79 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে সবকটি হবে এখানে। 80 নম্বর বলছে মাইটোসিস প্রক্রিয়ায় চারটি দশার মধ্যে দুটি দশা পরস্পর বিরোধী ঘটনা ঘটে, প্রশ্ন করা সেটা কি প্রোফেজ এবং টেলোফেজ। তার প্রোফেজে এক জায়গায় কনডেন্স অবস্থায় ছিল এবং টেলোফেজ সেটা দুটো আলাদা দিকে যাওয়ার ফলে আবার আলাদা চলে গেল, অর্থাৎ ভাগ হয়ে গেল। মেটাফেজ একটা নিরক্ষীয় অঞ্চল ছিল এবং অ্যানাফেজ সেটা দুদিকে গমন হতে শুরু করলো। তারপর বলছে কি প্রোফেজ এবং মেটাফেজ, প্রোফেজ কনডেন্স ছিল, মেটাফেজে কি কনডেন্সি থাকলো, অ্যানাফেজ এবং টেলোফেজ, অ্যানাফেজ চলবে না, এখানে হচ্ছে প্রোফেজ এবং মেটাফেজ সবচেয়ে বিপরীত ঘটনা। মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে ভুল বাক্যটি নির্বাচন করো মাইটোসিসের ক্ষেত্রে।
টেলোফেজের সময় ক্রোমোজোম অঘনীভূত হয়, টেলোফেজের সময় ক্রোমোজোম আবার ঘনীভূত হয়ে যায়। অ্যানাফেজের সময় তোমার মুখ্য খাঁজ পৃথক হয়ে যায়, অ্যানাফেজের সময় মুখ্য খাঁজ পৃথক হয়ে যায়। মেটাফেজ দশায় সমস্ত ক্রোমোজোম বিষুব অঞ্চলে থাকে, সেটাও ঠিক। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্প্রিং তন্তু জুড়ে যায়। তো এখানে অ্যান্সারটা হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল হয়। এখানে মেটাফেজ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে স্পিন্ডেল তন্তু জুড়ে যায়। ডি নম্বর অপশন। তারপর 82 নম্বর কি বলছে, কোনটি মেটাফেজ দশার বৈশিষ্ট্য? মেটাফেজ মানে যখন ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট রৈখিক অঞ্চলে অবস্থান করবে, তারপর এখানে বেমতন্তুগুলো এর সঙ্গে যুক্ত হতে শুরু করবে। তারপর হচ্ছে কি মেটাফেজের বৈশিষ্ট্য নয়, 82 নম্বর বলছে কি বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে ক্রোমাটিনের ঘনীভবন সম্পূর্ণ হয়, নিরক্ষীয় তলে ক্রোমোজোম অবস্থান করে, বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোম কারণ সংযুক্ত হয়, ক্রোমোজোম লম্বলম্ব বিভাজন হয়, ক্রোমোজোমের ট্রান্সপোস্ট বিভাজন হচ্ছে। 83 নম্বর মাইটোসিস কোষ বিভাজনের সময় কোনটি কখনোই হয় না? সমস্ত ক্রোমোজোমের জোড়বদ্ধকরণ মাইটোসিস সময় কোনো সময় হয় না এটা, কারণ এটা সমস্ত ক্রোমোজোম জোড়বদ্ধকরণ কখন ঘটে? সমস্ত ক্রোমোজোম জোড়বদ্ধ ঘটে মিওসিস জাইগোটিন দশায়। 84 হচ্ছে 64 কোষ উৎপাদনের জন্য কতগুলো মাইটোটিনের নাম 2n = 64, তার 2 to the power 6 = 64, 2 to the power n = 2 to the power 6, তার n = 6। একটি দেহকোষ বিভাজিত 256টি দেহকোষ উৎপন্ন করার জন্য মোট কতগুলো কোষ বিভাজন তোমার লাগবে? তাহলে 256টি তৈরি হওয়ার জন্য কতগুলো লাগবে? তাহলে একই নিয়ম 2 to the power n 256। এবার হচ্ছে কি তোমার 256 মানে হচ্ছে তোমার 2 to the power 8, I think 2 to the power 8। একটি কোষ থেকে কতবার মাইটোসিস কোষ বিভাজন হলে 128টি আপত্য কোষ সৃষ্টি হয়? একই ঘটনা ঘটাবো। বলছেন 8 অ্যান্সার হলো। তার বলছে একটি আপত্য কোষে কতবার মাইটোসিস কোষ বিভাজন হলে 128টি আপত্য কোষ সৃষ্টি হয়? তাহলে একবারের ক্ষেত্রে আমার কথা দুটো কোষ তৈরি হচ্ছে, তাহলে এখানে বলতে হবে 2 to the power n = তোমার হচ্ছে 128। তো 128 মানে 2 4 4 8 8 16 16 বার 4 8 16 16 32 64 1 2 3 4 5 6 7 2 to the power 7, 128 মানে লেখা যাবে 2 to the power 7। তাহলে এখানে কি n এর মানটা কত? 7 বার 7 বার। 87 বলছে পেঁয়াজের মূলের অগ্রভাগে কোষে মাইটোসিস কোষ বিভাজন মেটাফেজ দশায় কত সংখ্যক কাইনেটোকর উপস্থিত থাকে? কাইনেটোকর পেঁয়াজের মূলের অগ্রভাগে মাইটোসিস কোষ বিভাজনের জন্য কতগুলো? বললে তো 32 খানা কাইনেটোকর কোনটা বলছে? এই যেখানে তোমার এরা যুক্ত থাকছে, এটা কাইনেটোকর। এই 6 থেকে 8টা মাইক্রোটিউব বেরিয়ে থাকছে, এটা কাইনেটোকর। বলছে 88 বলছে নিম্নলিখিত কোন ঘটনাটির সঙ্গে ফ্র্যাগমোপ্লাস্ট সম্পর্কিত? শৈবাল অজনজনন, ছত্রাকের জনজনন, তারপরে উদ্ভিদের কোষের প্রলম্বিত হওয়া, উদ্ভিদের কোষের বিভাজনের সঙ্গে। 89 নম্বর বলছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন, কার দ্বারা? ক্লিভেজ কোষপাত সৃষ্টির মাধ্যমে। প্রাণী কোষের তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কোষপাত
প্রাণী কোষের সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম বিভাজন, এটা হচ্ছে ক্লিভেজ সিস্টেমের মাধ্যমে হয়। মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুটো কোষের মধ্যে একটা কোষ পাত তৈরি হবে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে একটা ভাঁজের মাধ্যমে, ক্লিভেজের মাধ্যমে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে তোমার হচ্ছে কিসের মাধ্যমে, ক্লিভেজের মাধ্যমে হচ্ছে। 91 হচ্ছে মাইটোসিসের সময় উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু কোষ প্রাচীর গঠনে বা সাইটোকাইনেসিসে সাহায্য করে? কোন মাইটোসিসের সময় উদ্ভিদের কোন অঙ্গাণু, প্লাস্টিড, এটা গলগি বডি সাহায্য করে। 92 নম্বর কোয়েশ্চেন বলছে যে সিনসাইটিয়াম কোষের ক্ষেত্রে কোন দশাটি অনুপস্থিত? সিনসাইটিয়াম কাকে বলা হচ্ছে? যে মেনি নিউক্লিয়েটেড কোষ, যে কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে তাকে। সিনসাইটিয়াম কোষের ক্ষেত্রে কোন সাইটোকাইনেসিসটা অনুপস্থিত? শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হতে থাকবে এখানে। তো সাইটোকাইনেসিস অ্যান্সার হচ্ছে কি সাইটোকাইনেসিস। এখানে সাইটোকাইনেসিস হবে না, কিন্তু ক্যারিওকাইনেসিস হবে। সাইটোপ্লাজম বিভাজনটা হবে না, কিন্তু নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হওয়ার ফলে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হবে, হয়ে যাবে। 93 সিনোসাইটিয়াম গঠিত হয় যদি ক্যারিওকাইনেসিস পরে সাইটোকাইনেসিস না ঘটে। সাইটোকাইনেসিস পরে ক্যারিওকাইনেসিস পরে যদি সাইটোকাইনেসিস না ঘটে, তাহলে সেখানে প্রচুর অর্থাৎ বহু নিউক্লিয়াস, যেমন প্লাজমোটমি, এটা হচ্ছে কারোর ক্ষেত্রে প্লাজমোটমি, কারণে ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 94 হচ্ছে ক্যারিওকাইনেসিসের পর সাইটোপ্লাজম বিভাজন না হলে কি ঘটবে? সেখানে নিউক্লিয়াস একটি কোষ দুটি নিউক্লিয়াস ঘটবে, 94। তারপর হচ্ছে হেটেরোটাইপিক কোষ বিভাজন, মানে ধরুন এখানে একটা নিউক্লিয়াস আছে, এবার যদি কোষ বিভাজন ঘটলে আমরা নর্মালি কি দেখতে পাই? যে দুটো কোষ তৈরি হয়, কিন্তু এই নিউক্লিয়াসটা এই পর্দা না তৈরি হয়, তাহলে কি হবে? দুটো নিউক্লিয়াস তৈরি হবে। হেটেরোটাইপিক কোষ বিভাজন কাকে বলে? হেটেরোটাইপিক বলতে আমরা বলছি কি মাইটোসিস, মিওসিস 1, মিওসিস 2। মাইটোসিসকে বলা হয়, তাহলে মাইটোসিসের মধ্যে কি হচ্ছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। হেটেরোটাইপিক কোষ বিভাজন বলা হয় মিওসিস 1-কে। হেটেরোটাইপিক মিওসিস 1। গুপ্তবীজী উদ্ভিদের মিওসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করা হয়। গুপ্ত উদ্ভিদের পরাগধানী কোষে মিওসিস কোষ বিভাজন, পরাগধানের কোষে এই ক্যাম্বিয়াম বা কাণ্ডে অগ্রস্থ ভাজ্য করলে এগুলো মাইটোসিস। নিম্নলিখিত কোন কোষে মিওসিস দেখতে পাওয়া যায়? মিওসিস দেখতে পাওয়া যায় হচ্ছে ত্বকের কোষে, প্রাইমারি স্পারমাটোসাইট কোষ এবং লিভারের কোষ। তো অবশ্যই প্রাইমারি স্পারমাটোসাইট কোষগুলো হচ্ছে তোমার দেহকোষ। 98 নম্বর বলছে মানুষের জনন মাতৃকোষে কোন প্রকার মিওসিস কোষ বিভাজন ঘটে? মানুষ জনন মাতৃকোষে তারপর হচ্ছে কি মিওসিস নামকরণ করেন কে? মিওসিস নামকরণ করেছিল ফার্মার অ্যান্ড মুরে। মিওসিসের সম্পূর্ণ পদ্ধতিটি হলো কি? একটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে একটি সাইটোপ্লাজম বিভাজন। মিওসিস মনে রাখবে, মিওসিস প্রক্রিয়ায় তোমার দুবার হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, আর একবার হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। একটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে সাইটোকাইনেসিস, তাহলে একটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে একটি সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। একটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে দুটি সাইটোপ্লাজম বিভাজন, দুটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে একটি সাইটোপ্লাজম বিভাজন, তাহলে এখানে একটা সাইটোপ্লাজমীয় বিভাজন ঘটবে। সেটা হচ্ছে কি মিওসিসের সম্পূর্ণ পদ্ধতিতে মিওসিস 1-এ সেখানে সাইটোপ্লাজম বিভাজন ঘটবে না, কিন্তু নিউক্লিয়ার বিভাজন ঘটবে। মিওসিস 2-এ নিউক্লিয়ার বিভাজন ঘটবে এবং সাইটোপ্লাজম ঘটবে। একটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে দুটি সাইটোপ্লাজম, একটি ক্রোমোজোমের প্রতিলিপি গঠনের সঙ্গে দুটি ক্রোমোজোম প্রতিলিপি গঠন হচ্ছে
সঙ্গে একটি সাইড এটা হবে, এটা এই অ্যান্সারটা হবে, সি নম্বর অ্যান্সারটা করবো। তারপর 101 নম্বর কোয়েশ্চেন, প্রদত্ত কোন তথ্যটি মিয়োসিসের পক্ষে সঠিক? কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে একবার সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস হবে। প্রদত্ত কোন তথ্যটি মিয়োসিসের পক্ষে সঠিক? ক্রোমোজোমের হ্রাস বিভাজন ঘটে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, জিনগত পরিবর্তন ঘটাতে সক্ষম। এটা সবগুলো হবে, কারণ এর মাধ্যমে কি হয়, আমাদের নর্মাল ক্রোমোজোম সংখ্যা 46, এটা গ্যামেটের মাধ্যমে কি হয়, n = 23 n 23, এর আবার মিলে কি হবে 46 হয়। তো এখানে কি সবকটা হবে। তারপর হচ্ছে কি, তার হলো এরপর হচ্ছে এখান থেকে আমার এই ভিডিওটি শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অন্যান্য ভিডিওগুলো তোমরা এখান থেকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেগুলো লাগবে সবগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ দেখার জন্য।